আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জৈব রসায়নের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম এই অধ্যায়ের কার্যকরী মূলক যেমন অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যামিনের নামকরণটা দেখব। এই চারটা কার্যকরী মূলকের নামকরণ দেখব। আহ, প্রথমে এই যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা জেনে নিব সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড যৌগের বেলায় তোমার যে অ্যালডিহাইড কার্যকরী মূলকটা আছে বন্ড CH2 এবং যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, এই কার্যকরী মূলক শিকলের এক প্রান্তে থাকে বলে এদের অবস্থান নির্দেশক সংখ্যাকে নামকরণে উল্লেখ করতে হয় না। মানে হচ্ছে অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড যে মূলক দুটা আছে, এই মূলক দুটা যখন কোন একটা জৈব যৌগে থাকে তখন সে আসলে প্রান্তে থাকে। আর যেহেতু এক প্রান্তে থাকে তাই তার যে সংখ্যাটা কত নাম্বার কার্বনে তার অবস্থান সেটার উল্লেখ করতে হয় না। কিন্তু কিটোন মূলকের যে অবস্থান, সে অবস্থান সংখ্যাটা কিন্তু উল্লেখ করতে হয়। ঠিক আছে, যেমন কিটোনের নামকরণের ক্ষেত্রে তোমার আহ, মূল যে যৌগটা, সেই যৌগটার নামের শেষে এখানে ওন কথাটা যুক্ত করতে হবে। কিটোনের ওন কথাটা যুক্ত করে তারপরে নামকরণটা করতে হবে। আর এই ওন কথাটা লেখার আগে অবশ্যই প্রথমেই তোমার কিটোন মূলকের অবস্থানটা কত নাম্বার কার্বনে সেটা উল্লেখ করে হাইফেন দিয়ে তারপরে ওন কথাটা লিখতে হবে। আর অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্যকরী মূলক, সেই সেই কার্যকরী মূলকের কার্বনটাই হবে 1 নাম্বার কার্বন। তো অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের জন্য অ্যালডিহাইড মূলক সমূহ মূলক সহ সম্পৃক্ত দীর্ঘতম শিকলকে অ্যালকানেল, মানে হচ্ছে এখানে অ্যালকেনের এন বাদ দিয়ে ন্যাল যুক্ত করতে হয়। কিটোনের ক্ষেত্রে ওন যুক্ত করতে হয় এবং কার্বক্সিলিক অ্যাসিডের বেলায় তোমার ওইক অ্যাসিড যুক্ত করে নামকরণটা করতে হয়। যেমন এখানে অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে ই বাদ দিয়ে এল যুক্ত করতে হবে, তাহলে সেটা হয়ে যাবে ন্যাল। কিটোনের ক্ষেত্রে ই বাদ দিয়ে ওন যুক্ত করতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ই বাদ দিয়ে ওইক অ্যাসিড যুক্ত করতে হবে, নামটা হবে ওইক অ্যাসিড। এখানে সবচেয়ে বাম দিকে যে যৌগটা আছে আমরা সেই যৌগটা একটু নামকরণে যাব। এই যৌগটা, এই যৌগতে তোমার যে কার্যকরী মূলকটা আছে সেটা হচ্ছে কিটোন মূলক। কিটোন মূলকটা আছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে সবচেয়ে বড় শিকলটাকে খুঁজে বের করব, যে শিকলের কার্বন সংখ্যা সবচেয়ে বেশি। এটাকে যদি আমরা 1 নাম্বার কার্বন ধরি, তার পাশেটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4। তো আমরা যদি সোজাসুজি শিকলটাকে প্রধান শিকল হিসেবে ধরি তাহলে সেখানে 4টা কার্বন পাওয়া যাচ্ছে। আবার আমরা এভাবে ধরতে পারি 1, 2, 3, 4। এইভাবে ধরলেও আমরা 4টা কার্বনই পাচ্ছি। তাহলে এখানে তোমরা যে কোনো একভাবে ধরলেই হবে। তো আমি আমার বোঝার সুবিধার্থে যে সোজা শিকলটা আছে সেটাকে প্রধান শিকল হিসেবে ধরতেছি। এখন কার্বন সংখ্যার উপর নাম্বারিং করতে হবে। তো কোন পাশ থেকে নাম্বারিং করব? যে পাশ থেকে নাম্বারিং করা শুরু করলে কিটোন মূলকের অবস্থান সবচেয়ে কাছে হয় সেই পাশ থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। তাহলে আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করা শুরু করি তাহলে কিটোন মূলকের অবস্থান সবচেয়ে কাছে হয়, 2 নাম্বার কার্বন হয়। আর নিচের যে মিথাইল মূলকটা আছে এটা এখন শাখা শিকল হয়ে যাবে, যেহেতু এটা মূল শিকলের আর অংশ না, বা এটা মূল শিকল না, তাই এটা শাখা শিকল হয়ে যাবে। এই মিথাইল মূলকটা 3 নাম্বার কার্বন আছে,
এই জন্য এটার নাম হবে 3 মিথাইল। আর এটা যেহেতু কিটোন, 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বনের গ্রুপ নাম হচ্ছে বিউট। আর কিটোন, তাই এটাকে আমরা বিউটানও লিখতে পারি, বিউট বা বিউটান লিখতে পারি। এটা হচ্ছে বিউটান। তারপর কিটোন মূলকের অবস্থান হচ্ছে 2 নাম্বার কার্বনের জন্য 2, আর কিটোনের কোণ, তাই এটার নাম হবে 3 মিথাইল বিউটান 2 কোণ। এটি হচ্ছে কিটোনের স্যার নামকরণ। হ্যাঁ বলো। স্যার এটাকে আমরা থ্রি মিথাইল টু বিউটানন বলতে পারবো না? নল, বিউটানন। 3 মিথাইল 2 বিউটানন, জি স্যার। সেটাও লেখা যাবে, এতে ভুল হবে না। তবে আহ, বর্তমান যে আধুনিক পদ্ধতি, সে আধুনিক পদ্ধতিতে তোমার এইভাবে ভেঙে রাখা হয়। প্রথমে কার্বন সংখ্যাটা লেখা হয়, কার্বন সংখ্যাটা গ্রিক নাম লেখা হয়, তারপরে কার্যকরী মূলকের অবস্থানটা লেখা হয়, তারপরে কার্যকরী মূলকের নামটা লেখা হয়। এইভাবেই এখন আধুনিক পদ্ধতিতে ভাঙা লেখা হয়। হ্যাঁ, তবে তুমি যদি 2 বিউটানন লেখো, তারপর এটা ভুল হবে না। ঠিক আছে। তারপর আমরা নিচের যৌগটাতে আসি। এই যৌগটাতে, এই যৌগটাকে আমরা একটু গাঠনিক সংকেত আকারে লিখি। আমরা গাঠনিক সংকেত আকারে লিখলাম। এখন এখানে আমার 2 ধরনের কার্যকরী মূলক আছে, একটা হচ্ছে কিটোন মূলক, একটা হচ্ছে অ্যালকোহলীয় হাইড্রোক্সাইড মূলক। তো সক্রিয়তা সিরিজে তোমার কিটোন মূলকের সক্রিয়তা কিন্তু অ্যালকোহলীয় হাইড্রোক্সাইড মূলক থেকে বেশি। তো যেহেতু তোমার কিটোনের সক্রিয়তা বেশি, তাই যৌগটা হবে কিটোন। আর অ্যালকোহলীয় যে হাইড্রোক্সাইড মূলকটা আছে, এটা কিন্তু এখন শাখা শিকল হয়ে যাবে। এর জন্য আর অল কথাটা লেখা যাবে না, অ্যালকোহলের অলটা লেখা যাবে না। আচ্ছা, এখন আমরা প্রধান শিকলটা খুঁজে বের করবো, যেদিকে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি হয়। এটা যদি 1 নাম্বার হয়, এটা 2, এটা 3, এটা 4, মোট 4টা কার্বন পাওয়া যাচ্ছে। আবার যদি এভাবে নাম্বারিং করি, 1, 2, 3, 4, এইভাবেও 4টা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কোনটাকে প্রধান শিকল হিসেবে ধরবো? স্যার সোজাটা। স্যার সোজাটাকে। আচ্ছা, সোজাটাকে কেন ধরবো? দুই দিকে তো 4টা করে কার্বন পাওয়া যাচ্ছে। কারণ স্যার সোজা গেলে ওদিকে কোনো উপশাখা শিকল পাওয়া যাবে না, তাই। আর কেউ বলবা? আচ্ছা, স্যার আমরা যদি কিটোন গ্রুপটা আগে পড়ে এর জন্য স্যার। না, কিটোন গ্রুপে তো প্রধান শিকলের মধ্যে অবশ্যই থাকবে। এখানে মূল কথা হচ্ছে, যদি আমি স্যার এই হ্যাঁ বলো। স্যার এখানে এই যে ও এইচ মূলকটা আছে এই জন্য। সেটাও বলতে পারো, ওই শূন্যতা আছে সেজন্য। তবে মূল কারণটা বলতেছি, অলরেডি একজন বলছে, তারপর আমি বলতেছি আবার। ধরো আমি যদি এই নিচের দিকে আসতাম, এইটাকে প্রধান শিকল হিসেবে ধরতাম, তাহলে এই অংশটা কি হয়ে যেত? শাখা শিকল হয়ে যেত। সেই শাখা শিকলের সাথে আবার একটা হাইড্রোক্সাইড মূলক যুক্ত আছে, যেটাকে আমরা বলবো উপশাখা শিকল। তাহলে একটা উপশাখা শিকল পাওয়া যাবে। তো এটা হচ্ছে রুলস, যে আমরা প্রধান শিকলটাকে এমন ভাবে বাছাই করব যেন উপশাখা শিকল সবচেয়ে কম পাওয়া যায়। সবাই কি কথাটা শুনতে পারছো? কথাটাকে আমি আবার বলতেছি, আমরা প্রধান শিকলটাকে এমন ভাবে নির্বাচন করব যেন উপশাখা শিকল সবচেয়ে কম পাওয়া যায়। হ্যাঁ, যদি নিচের দিকে কার্বন সংখ্যা বেশি হইতো, মানে আমি যদি এইভাবে নিচের দিকে আসলে কার্বন সংখ্যা বেশি পাইতাম, তাহলে কিন্তু আমি নিচের দিকে আসতাম। কিন্তু এখানে দুই দিকে কার্বন সংখ্যা সমান। যেহেতু দুই দিকে কার্বন সংখ্যা সমান, তাহলে দেখতে হবে
কোন পাশ থেকে প্রধান শিকলটা ধরলে উপশাখা শিকলের সংখ্যা সবচেয়ে কম আসে, সেই জন্য আমরা সোজা শিকলটাকে প্রধান শিকল হিসেবে ধরবো। এখন কার্বন সংখ্যা যখন নাম্বারিং করব, তখন বাম পাশ থেকে নাম্বারিং করব, কারণ বাম পাশ থেকে নাম্বারিং করলে তোমার প্রধান কার্যকরী মূলক কিটোনের অবস্থানটা সবচেয়ে কাছে হয়। বাম পাশ থেকে নাম্বারিং করলে পিছনে বাম পাশ থেকে নাম্বারিং করবো। তো এখানে দেখা যাচ্ছে 3 নাম্বার একটা মিথাইল মূলক আছে আর 4 নাম্বার একটা হাইড্রোক্সি মূলক আছে। তো এই ওইসটা যখন তোমার শাখা শিকল হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় হাইড্রোক্সি মূলক বা হাইড্রোক্সি গ্রুপ বলতে পারো। তাহলে এখানে হাইড্রোক্সি আছে আর হচ্ছে মিথাইল আছে। তো ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী শাখা শিকল গুলোকে আমাদের লিখতে হবে। তাহলে এখানে এইচটা আগে আসবে, তাই এটা হচ্ছে 4 হাইড্রোক্সি। তারপর হচ্ছে 3 নাম্বার একটা মিথাইল মূলক আছে, এই জন্য 3 মিথাইল। আর এটা বিউটানোনও লেখা যায় বা এটাকে আমরা এগুলো লিখতে পারি বিউটান 2 ওন, এভাবে আমরা লিখতে পারি। এই হচ্ছে এদের নামকরণ। ঠিক আছে, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। কেউ যদি নামকরণটা না বুঝে থাকো তাহলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। বুঝেছি স্যার। এরপরেটা দেখো, পরে যে যৌগটা আছে এখানে পরের পাতার ডান দিকের যৌগটা, এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে আর এখানে হচ্ছে ক্লোরো গ্রুপ আছে। তো সক্রিয়তা সিরিজে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের অবস্থান কিন্তু সবচেয়ে উপরে, এটা সবচেয়ে সক্রিয় কার্যকারী মূলক, তাই যৌগটা হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর আমি আগেই বলছিলাম অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের যৌগের বেলায় কার্যকরী মূলকের কার্বনটাই হবে 1 নাম্বার কার্বন। তাহলে এটাকে আমি 1 নাম্বার কার্বন ধরলাম, তারপর হচ্ছে 2 নাম্বার, আর যদি নিচের দিকে আসে তাহলে এটা হবে 3 নাম্বার। তাহলে আমরা যদি ঠিক এইভাবে আসি, উপর থেকে নিচের দিকে আসি, তাহলে মোট কার্বন সংখ্যা পাওয়া যাচ্ছে 3টা। আর যদি সোজাসুজি চলে যাই তাহলে এটা 2, এটা 3 এবং এটা হচ্ছে 4, আমরা 4টা কার্বন পাচ্ছি। এইটাই হচ্ছে সবচেয়ে দীর্ঘতম শিকল এবং এটাই হবে প্রধান শিকল। এখানে এই ক্লোরিনটাও শাখা শিকল হিসেবে তাহলে ব্যবহৃত হবে, আর এই মিথাইল মূলকটাও হয়ে যাবে শাখা শিকল। তো এখানে ক্লোরোটা সি দিয়ে শুরু হচ্ছে, তাই এটা আগে আসবে আর মিথাইলটা পরে আসবে। তো ক্লোরো মূলকটা বা ক্লোরো গ্রুপটা 3 নাম্বারে আছে, তাই 3 ক্লোরো। তারপর আছে 2 নাম্বারে মিথাইল মূলক 2 মিথাইল। আর এটা 4 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড, এটার নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। এখানে কিন্তু আর সংখ্যা উল্লেখ করার প্রয়োজন নাই, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটা সবসময় এক প্রান্তেই থাকে। পরের যৌগটাতে আসি আমরা। পরের যৌগে আবার 2টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে। এক্ষেত্রে আমরা যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনকে 1 নাম্বার ধরবো আর অপরটাকে সব শেষেটা ধরবো। তাহলে আমি এখানে বাম পাশেরটাকে 1 নাম্বার ধরলাম, এটা 2 আর এটা হয়ে যাবে 3। তো এটার নামকরণের ক্ষেত্রে এই মানে যখন 2টা কার্যকরী মূলক থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে, যখন একই যৌগে 2টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে, তখন নামকরণের ক্ষেত্রে ওই যৌগে যতগুলো কার্বন থাকবে সেই কার্বন সংখ্যার নামটাকে অ্যালকেনের নাম অনুযায়ী লিখতে হবে। যেমন এখানে 3টা কার্বন আছে, তাই এটা হচ্ছে প্রোপেন। এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলক কয়টা আছে? 2টা। 2টা থাকার কারণে ডাই, আর এই মূলকটা থাকার কারণে ওইক অ্যাসিড, তার নাম হচ্ছে প্রোপেন ডাই ওইক অ্যাসিড। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে এই নামটা নিয়ে তাহলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তারপরে আসি আমরা স্যার যদি এর মধ্যে একটা যৌগের ভেতরে থাকে তখন মানে ভেতর। একটা হলো পার্শ্বে থাকবে আরেকটা যৌগের কোথাও শিকলের মধ্যে ভিতরে থাকবে।
এরকম? জি স্যার, এরকম। আচ্ছা, তাহলে যে কোনো একটাকে 1 নাম্বার ধরবা আর অপরটাকে শেষেটা ধরবা, যেটা নিয়ম করছি। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এটা হয়ে যাবে শাখা শিকল। এটা কত নাম্বার কার্বন আছে? এটা এই ম্যাচ। এই ক্ষেত্রে যেহেতু দুই পাশেই তোমার কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, তাহলে যে পাশ থেকে কার্বন সংখ্যা নাম্বারিং করলে শাখা শিকল অবস্থান কাজ হয়, সেই পাশ থেকে নাম্বারিং করবো। তাহলে এটাকে 1 দেই, এটা 2, এটা হচ্ছে তোমার 3, আর এটা হচ্ছে 4। তাহলে এখানে 2 নাম্বার একটা মিথাইল মূলক আছে, তাকে নাম হবে 2 মিথাইল বিউটেন ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে? তাহলে অন্য পাশেরটা কি হয়ে যাচ্ছে? শাখা শিকল হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর আমরা নিচের নামকরণটাতে যাই। নিচের দিকে ডান দিকে যে যৌগটা আছে, এখানে 2টা কার্যকরী মূলক আছে। একটা হচ্ছে অ্যালকোহলীয় হাইড্রোক্সাইড মূলক, আর একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। তো সক্রিয়তার সিরিজে তোমার অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে সালফোনিক অ্যাসিড মূলক আছে, তারপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড আছে, তারপরে অ্যাসিড অ্যামাইড আছে, তারপরে সায়ানোমূলক আছে, তারপর হচ্ছে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের পর কিটোন আছে, তারপরে অ্যালকোহলীয় মূলক। তাহলে এই আর অ্যালকোহল, হ্যাঁ বলো। স্যার আমাদেরকে সক্রিয়তার সিরিজটা মুখস্থ রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখতেই হবে, নামকরণ যদি আমরা মোটামুটি ভালোভাবে শিখতে চাই। তাহলে এখানে অ্যালকোহলীয় হাইড্রোক্সাইড মূলক থেকে কিন্তু অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, তাই যৌগটা হবে অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে অ্যালডিহাইডের কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন, সেটাকে 1 নাম্বার কার্বন ধরে সবচেয়ে বড় শিকলটাকে খুঁজে বের করতে হবে। তাহলে উপরটা হচ্ছে 2, বাম পাশেটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 4। আর তাহলে এখানে এই হাইড্রোক্সাইড মূলকটা হয়ে যাবে তোমার শাখা শিকল, আর এই CH3টাও হয়ে যাবে শাখা শিকল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার একটা হাইড্রোক্সি মূলক আছে, আর 2 নাম্বার একটা মিথাইল মূলক আছে। তো তোমার এখানে ইংরেজি অ্যালফাবেটে যদি ক্রমটা আমরা অনুসরণ করি, তাহলে আমরা আগে হাইড্রোক্সি গ্রুপটাকে লিখবো। তাহলে এটা হবে 3 হাইড্রোক্সি 2 মিথাইল। আর যেহেতু এটা 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, তাই এটার নাম হবে বিউটানল। ঠিক আছে? আর অ্যালডিহাইডের ক্ষেত্রে বলছিলাম যে অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা কত নাম্বার কার্বন আছে সেটা উল্লেখ করার দরকার নাই, কারণ এটা সবসময় প্রান্তেই থাকে। ঠিক একইভাবে আমরা যদি নিচের এই যৌগটার নামকরণ করতে চাই, বাম পাশের যৌগটা, এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, এটার সক্রিয়তা সবচেয়ে বেশি এবং এটার কার্বনটাই হবে 1 নাম্বার কার্বন। তাহলে এটা 1, তারপর এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। তার মানে 5টা কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, যার নাম হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড। আর এখানে এগুলো হয়ে যাবে শাখা শিকল। তাহলে শাখা শিকল হিসেবে ক্লোরো গ্রুপ আছে, আর হচ্ছে মিথাইল গ্রুপ আছে। ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী ক্লোরোটা আগে আসবে, তাই এটা হচ্ছে 3 ক্লোরো 2 মিথাইল পেন্টানোয়িক অ্যাসিড। এই হচ্ছে এই যৌগটার নামকরণ। তারপরে হচ্ছে তোমার একাধিক কার্যকরী মূলক যদি এখানে থাকে, যেমন অ্যালডিহাইডও আছে আবার কিটোন মূলকও আছে। আমরা একদম বাম পাশের যৌগটা দেখতেছি, এখানে এই যৌগটাতে অ্যালডিহাইড মূলক আছে আবার কিটোন মূলক আছে। তো সক্রিয়তা সিরিজে অ্যালডিহাইডের সক্রিয়তা সবচেয়ে বেশি, এই দুইজনের মধ্যে অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, তাই যৌগটা হবে অ্যালডিহাইড। এবং অ্যালডিহাইডের কার্বনটাকে 1 নাম্বার কার্বন দিয়ে আমাদেরকে মূল শিকলটা বের করতে হবে। এখানে একটাই শিকল আছে, 1 2 3 4। আর এখানে কিটোন মূলকের যে অক্সিজেনটা আছে, এটা কিন্তু এখানে এখন শাখা শিকল হয়ে যাবে। ওর জন্য কিন্তু আর ওন কথাটা লেখা যাবে না, কারণ তার সক্রিয়তা কম। তো এটা হচ্ছে অক্সো গ্রুপ। তো দেখা যাচ্ছে এই অক্সো গ্রুপটা 3 নাম্বারে আছে, যেন নাম হবে 3 অক্সো। আর এটা 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, তাই এটার নাম হবে বিউটানল। এই হচ্ছে নামকরণ। পরের যৌগটাতে এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে আবার কিটোন মূলক আছে। এখানে কার্বক্সিলিক অ্যাসিড কার্বনটা হবে 1 নাম্বার কার্বন, কারণ এর সক্রিয়তা সবচেয়ে বেশি। তো সেই হিসাব করে আমরা মোট 5টা কার্বন পাচ্ছি, তাই এটা হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড।
তবে এখানে 4 নাম্বার একটা অক্সো গ্রুপ আছে, এর নাম হবে 4 অক্সো পেন্টানোইক অ্যাসিড। আর সবশেষে যে ডান পাশে যৌগটা আছে এখানে দেখো কিটোন মূলক আছে 2টা আর কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে একটা, তাহলে এটা হবে প্রধান কার্যকরী মূলক এবং এটার কার্বন হবে 1 নাম্বার, তারপর এটা 2, তারপর এটা 3, তারপর এটা 4, তারপর হচ্ছে 5। তার মানে এটাও কিন্তু পেন্টানোইক অ্যাসিড। কিন্তু এখানে দুইটা কিটোন মূলক আছে, একজন আছে 2 নাম্বারে আরেকজন আছে 4 নাম্বারে। তো কিটোন মূলকগুলোকে এখন বলা হবে অক্সো। তাহলে 2,4 ডাই অক্সো পেন্টানোইক অ্যাসিড, এটাই হচ্ছে এই যৌগের নামকরণ। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। এরপরটাতে আমরা আসি। শিকড়ে তোমার একাধিক কার্যকরী মূলক থাকলে বিভিন্ন মূলকের অগ্রগণ্য সারণীতে ক্রমিক সংখ্যার মতে কার্যকরী মূলকের মূল যৌগ নিরূপণ করে অপর মূলককে প্রতিস্থাপিত মূলক হিসেবে ধরা হয়। যে কথাটা অলরেডি বলে ফেলছি, যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে প্রধান মানে যে কার্যকরী মূলকের সক্রিয়তা সবচেয়ে বেশি সেটা হবে প্রধান কার্যকরী মূলক, আর বাকি সবগুলো হয়ে যাবে শাখা শিকড়। এবং সেক্ষেত্রে তাদের নামকরণটা শাখা শিকল হিসেবে লিখতে হবে। এখানে ডান পাশের যে উপরের দিকে যৌগটা আছে, এই যৌগতে 3টা কার্যকরী মূলক আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, একটা হচ্ছে কার্বক্সিলিক, একটা হচ্ছে কিটোন মূলক, আর একটা হচ্ছে অ্যালকোহলীয় হাইড্রোক্সাইড মূলক। তো সক্রিয়তা সিরিজে অ্যালডিহাইডের সক্রিয়তা সবচেয়ে বেশি, তাই সেটা হবে 1 নাম্বার কার্বন, ওটাকে 1 ধরে পরটা 2, তারপর 3, তারপর 4 এবং তারপরটা 5 হবে। তাহলে এখানে 5টা কার্বন আছে, তাহলে এটা হচ্ছে পেন্টানেট। তবে এখানে কিটোন মূলকের অক্সিজেনটা হয়ে যাবে শাখা শিকড়, এটা অক্সো গ্রুপ, আর ওইচটা হয়ে যাবে হাইড্রক্সি গ্রুপ, এটাও শাখা শিকড়। তাহলে প্রথমে আমরা কোনটাকে লিখবো, আমরা হাইড্রক্সিটাকে লিখবো, এটা এইচ দিয়ে শুরু হয়, এটা 4 নাম্বার কার্বন আছে, এটা হবে 4 হাইড্রক্সি। আর অক্সো গ্রুপে আছে 2 নাম্বার কার্বনে, তাই এটা হবে 2 অক্সো পেন্টানেল। এইভাবে এদের নামকরণ গুলা করা হয়ে থাকে। ঠিক একইভাবে বাম পাশে যে যৌগটা আছে সেখানে এটার নাম হবে 4 অক্সো পেন্টানোইক অ্যাসিড। আর এখানে আমি যে গোল চিহ্ন দিয়ে রাখছি, এই যৌগটার নামটা কি হবে কে বলতে পারবা? এই যৌগটার নামকরণ কে করতে পারবা, বা কে বলতে পারবা এখানে কি কি কার্যকরী মূলক আছে? স্যার কার্বক্সিলিক স্যার অ্যাসিড এখানে হ্যাঁ এখানে বলো। কার্যকরী মূলক আছে কিটোন, না স্যার কার্বক্সিলিক অ্যাসিড স্যার। 3 মিথাইল স্যার 1 নাম্বার কার্বন স্যার 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। Right. এখানে এই পুরোটা কিন্তু হচ্ছে একটা কার্যকরী মূলক, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত দেখি, এই মূলকের এর গাঠনিক সংকেত হচ্ছে ঠিক এই ধরনের। তাহলে এটা হচ্ছে সেই কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তাহলে এটা কার্বন হবে 1 নাম্বার, এটা হবে 2, এটা 3 এবং এটা 4। তাহলে এটা 4 কার্বন বিশিষ্ট একটা বিউটানোইক অ্যাসিড, যার আবার 3 নাম্বার কার্বন একটা মিথাইল মূলক আছে, তাহলে নাম হচ্ছে 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। এইভাবে এই যৌগগুলোর নামকরণ করা হয়ে থাকে। এখানে সক্রিয়তা সিরিজটা দেওয়া আছে, যেমন সবচেয়ে বেশি সক্রিয় কার্বক্সিলিক অ্যাসিড, তারপর আছে সালফোনিক অ্যাসিড মূলক, তারপর আছে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল,
তারপরে আছে তোমার অ্যামিন। হাইড্রোটার উল্লেখ করলাম না, এটা আমাদের তেমন একটা দরকার নাই। তারপর আছে অ্যামিন, তারপর আছে হচ্ছে অ্যালকিন, কার্বন কার্বন দুই বন্ধন, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকেন, তারপরে ইথার, তারপরে হচ্ছে হ্যালাইড, তারপরে নাইট্রো, তারপর হচ্ছে আবার অ্যালকাইল মূলক বা ওখানে অ্যারোমেটিকও বলতে পারো। এবার আসি আমরা অ্যামিনের নামকরণ। অ্যামিনের নামকরণের ক্ষেত্রে এই অ্যামিনের যৌগটি তোমার NH2 গ্রুপে থাকবে, বন্ড NH2 গ্রুপে থাকবে। তো অ্যামিনের নামকরণের ক্ষেত্রে প্রথমে এই NH2 অংশটার জন্য বা এই নাইট্রোজেন অংশটার জন্য অ্যামিনো কথাটা লিখতে হবে, এবং এই অ্যামিনো মূলকটা কত নাম্বার কার্বনের সাথে যুক্ত সেটাও লিখতে হবে। সেটা লিখে তারপরে অ্যামিনো কথাটা লিখতে হবে। তারপরে প্রধান শিকলের নামটা অ্যালকেনের নাম অনুযায়ী লিখতে হবে। যেমন আমরা ডান পাশে যদি প্রথম যৌগটা দেখি, এখানে অ্যামিন মূলকটা এই অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে। এই অ্যালকাইল মূলকে তোমার মোট কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3। তো এখানে তিনটা কার্বন আছে, তিনটা কার্বনের নাম মানে নাম্বারিং করার ক্ষেত্রে কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার কার্বন হবে সেটা নাম্বারিং করার ক্ষেত্রে তোমার অ্যামিন মূলকের অবস্থান যে দিক থেকে সবচেয়ে কাছে হয় সেই পাশ থেকে নাম্বারিংটা করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 নাম্বার কার্বন, তাই এটা হচ্ছে 1 অ্যামিনো। আর 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাই এটার নাম হচ্ছে 1 অ্যামিনো প্রোপেন। তারপর যদি আমরা পাশের যৌগটা দেখি, এখানে প্রধান শিকল কোনটা হবে? এই সোজা শিকলটা হবে প্রধান শিকল, কারণ এর মধ্যে কার্যকরী মূলকটা আছে এবং এইভাবে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া যায়। আর অবশ্যই প্রধান শিকলের মধ্যে অ্যামিন গ্রুপটা থাকতেই হবে। এইভাবে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, 5টা কার্বন পাওয়া যাচ্ছে, তাই এটা হচ্ছে পেন্টেন। তো এখানে কার্বন সংখ্যার নাম্বারিং এর ক্ষেত্রে আমরা ডান পাশ থেকে নাম্বারিং করবো, কারণ ডান পাশ থেকে নাম্বারিং করলে তোমার অ্যামিন মূলকের অবস্থান সবচেয়ে কাছে পাওয়া যায়, 2 নাম্বারে পাওয়া যায়। তারপর হবে তার 3, তারপর 4, তারপর হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 2 নাম্বারে অ্যামিনো মূলকটা আছে, তাই এটার নাম হবে 2 অ্যামিনো। আর মিথাইল মূলকটা 3 নাম্বারে আছে, তাই এটার নাম হবে 2 অ্যামিনো 3 মিথাইল পেন্টেন। এটি হচ্ছে নামকরণ। আবার অ্যামিনের ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিও নামকরণ করা যায়। তো এখানে তোমার যে দুটা যৌগের উদাহরণ দেওয়া আছে সেখানে এই যে অ্যামিন মূলকটা আছে, হ্যাঁ, NH2, এই অ্যামিন মূলকটা মোট কয়টা কার্বনের সাথে যুক্ত আছে বা কয়টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে কে বলতে পারবা? এই অ্যামিন মূলকটা কয়টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে? স্যার একটা। কারেক্ট, একটা। কারণ এই NH2টা যে কার্বনের সাথে যুক্ত, এই পুরাটা মিলে কিন্তু একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে? তাহলে এই অ্যামিন মূলক যদি একটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল মূলক। তারপর এখানে উদাহরণটা দেখো, এখানে এই অ্যামিন মূলকের নাইট্রোজেনটা কয়টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে? স্যার দুইটা। দুইটা, ডান পাশে একটা অ্যালকাইল মূলক, ডান পাশে একটা, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। আর যদি 3টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে যেমন এটা, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। তাহলে এখানে প্রথম বাম পাশের যৌগটাতে আসি। এই বাম পাশের যৌগে এই অ্যামিন মূলকের, হ্যাঁ, কোন পাশের শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি? ডান পাশ না বাম পাশ? ডান পাশে। স্যার ডান পাশে শিকলে। হ্যাঁ, রাইট। তাহলে ডান পাশের শিকলটা হবে প্রধান শিকল, ঠিক আছে? আর ওইটা হয়ে যাবে অ্যামিনের হাইড্রোজেনের প্রতিস্থাপক। আর এখানে হাইড্রোজেন একটা চলে গিয়ে একটা মিথাইল মূলক আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রধান শিকলে কার্বন সংখ্যার নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার ক্ষেত্রে যে পাশ থেকে নাম্বারিং করলে অ্যামিন মূলকের নাইট্রোজেন অবস্থান সবচেয়ে কাছে হয় সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এটা হবে 1
এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে 1 নাম্বার কার্বনের সাথে অ্যামিন মূলকটা আছে, এই জন্য হচ্ছে 1। এখন ব্র্যাকেট দিতে হবে, কারণ এই অ্যামিন মূলকের একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা মিথাইল মূলক চলে আসছে। তাহলে এই মিথাইল মূলকের নামটা লিখতে হবে। এখন এই মিথাইল মূলকটা কার সাথে যুক্ত আছে? নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, এই জন্য প্রথমে এন দিতে হবে, কারণ সে নাইট্রোজেনের সাথে যুক্ত। তারপর হাইফেন দিয়ে হচ্ছে মিথাইল, তারপরে অ্যামিনো কথাটা আসবে, তারপরে ব্র্যাকেট কমপ্লিট করে আমরা বিউটেন লিখবো, কারণ এটা 4 কার্বন বিশিষ্ট। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক একইভাবে আমরা যদি পরের যোগ্যটাতে যাই, এখানে ডান পাশের শিকলে তোমার কার্বন সংখ্যা সবচেয়ে বেশি, এটা হচ্ছে প্রধান শিকল। আর বাকিগুলো হয়ে যাবে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যে প্রতিস্থাপক গুলো আসছে সেগুলো। তো এখানে ডান পাশে প্রধান শিকলে কার্বন সংখ্যা যখন আমরা নাম্বারিং করবো, উপরটাকে 1 নাম্বার দিব আর নিচেটা হবে 2 নাম্বার, কারণ এইভাবে নাম্বারিং করলে অ্যামিন মূলকের অবস্থানটা সবচেয়ে কাছে হয়। তাহলে এটা হবে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6, মোট 6 কার্বন বিশিষ্ট হেক্সেন। এখানে আবার এই অ্যামিন মূলকটা 2 নাম্বারে আছে, কিন্তু 2। তারপর আবার ব্র্যাকেট দিব আমরা হাইফেন দিয়ে। এখন এই অ্যামিন মূলকের নাইট্রোজেনের সাথে 2টা মিথাইল মূলক আছে, যেহেতু প্রথম মিথাইল মূলকের জন্য আমরা একবার এন দিব, কমা দিয়ে দ্বিতীয় মিথাইল মূলকের জন্য আবার এন দিব। মোট মিথাইল মূলক হলো 2টা, এই জন্য হচ্ছে ডাই মিথাইল। তারপরে অ্যামিনো কথাটা উল্লেখ করতে হবে, ব্র্যাকেট কমপ্লিট করে আমরা হেক্সেন লিখব। তাহলে 2 NN ডাইমিথাইল অ্যামিনো, তারপর আসবে হেক্সেন। এটাই হলো অ্যামিনের নামকরণের নিয়ম। তারপরে যৌগটা দেখো, এখানে এখানে এই যৌগটাতে অ্যামিন মূলকও আছে, আবার কার্বক্সিলিক অ্যাসিড মূলকও আছে। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সক্রিয়তা বেশি, তাহলে এই কার্বনটা হবে 1 নাম্বার, এটা 2, এটা 3 এবং এটা হচ্ছে 4। তাহলে 4 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড যার নাম হবে বিউটানোয়িক অ্যাসিড। কিন্তু এখানে আবার একটা অ্যামিনো মূলক আছে যেটা শাখা শিকল হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং এই অ্যামিন মূলকটা যখন শাখা শিকল হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে অ্যামিনো অ্যামিনো গ্রুপ বলা হয়। তাহলে সেটা 3 নাম্বার কার্বন আছে, তাই তার নাম হচ্ছে 3 অ্যামিনো বিউটানোয়িক অ্যাসিড। এইভাবে আসলে অ্যামিনের নামকরণ করা হয়, বা একাধিক কার্যকারী মূলক বিশিষ্ট জৈব যৌগের নামকরণটা করা হয়ে থাকে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করবো। স্যার 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি এগুলা কি শুধু অ্যালকাইল অ্যালকাইল মূলকের জন্যই? অ্যালকাইল মূলকের জন্য এটাকে তুমি 2 ভাবে সংজ্ঞায়িত করতে পারো। দেখো সংজ্ঞাটা আমি এভাবে বলতেছি, যখন এই অ্যামিন মূলকের নাইট্রোজেন 3টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে তখন সেটাকে 3 ডিগ্রি বলে, খেয়াল করো। অথবা কথাটা আমরা এভাবে বলতে পারি, যদি অ্যামিন মূলকের নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন না থাকে তাহলে সেটা হচ্ছে 3 ডিগ্রি। এইভাবেও সংজ্ঞায়িত করা যায়। আবার দেখো 2 ডিগ্রিটা কিভাবে বলতেছি, অ্যামিন মূলকের নাইট্রোজেন যদি 2টা অ্যালকাইল মূলকের সাথে থাকে তাহলে সেটা হচ্ছে 2 ডিগ্রি। আর অ্যামিন মূলকের নাইট্রোজেনের সাথে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে সেটা হচ্ছে 2 ডিগ্রি। 2টা হাইড্রোজেন থাকে তাহলে সেটা 1 ডিগ্রি। বা অ্যামিন স্যার মূলকের নাইট্রোজেনের সাথে যদি একটা অ্যালকাইল মূলক থাকে। হ্যাঁ বলো। স্যার এখানে কি শুধুমাত্র অ্যামিন মূলকের ক্ষেত্রেই আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ধরবো, অন্য কোনো না না, মূলকের ক্ষেত্রে এমন হবে হয় না? হয় অ্যালকোহলের ক্ষেত্রে হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 1 স্যার ডিগ্রি 2 থ্রি ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল ডিগ্রিটাকে হ্যালাইড। কি স্যার 3 ডিগ্রিটাকে কি টারশিয়ারি বলা হয়? হ্যাঁ, 3 ডিগ্রি হচ্ছে টারশিয়ারি, 2 ডিগ্রি হচ্ছে সেকেন্ডারি, 1 ডিগ্রি হচ্ছে প্রাইমারি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার হুম, বলো। স্যার অ্যালডিহাইড মূলক যদি শাখা শিকল হিসেবে থাকে তাহলে নামটা কি হবে? তখন তার নাম হয় ফরমাইল। তখন
ওইটার নাম হয়ে যায় ফরমাইল। স্যার বইয়ে লেখা অ্যালকানোয়েল। অ্যালকানোইডও আছে, আবার তুমি ফরমাইলও পাবে। স্যার ফরমাইলটা কি এখানে ট্রিভাল? না না, ট্রিপল না, এটা আইউপ্যাক পদ্ধতিতে ফরমাইল লেখা হয়। এটাতে হচ্ছে কি তুমি যখন নামকরণগুলো সার্চ করবে তখন তুমি ফরমালিটি পাবা। হাজিরানাগের বইতে অ্যালকানোইল দেওয়া আছে, আবার তুমি সন্দীপ কুমার বইতে যাবে ওখানে তুমি ফরমাইল নামটা পাবা, ওখানে ফরমাল নামটা পাবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যখন অনলাইনে সার্চ দিবা এই অ্যালডিহাইডটার শাখা শিকল হিসেবে ব্যবহৃত যখনই হচ্ছে তখন দেখবা যে লেখা আছে ফরমাইল। ঠিক আছে, ফরমালটাই বেশি ব্যবহার করা হয়। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবেন না? করা হবে। তোমাকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট কি দিয়ে দিছে? দেয়নি তো এখন। না স্যার। আচ্ছা, সেটা আহ, আলোচনা করা হবে, হয়তো নেক্সট ক্লাসে আলোচনা করা হবে অথবা ক্লাসের বাইরের শিডিউল দিয়ে আলোচনা করা হতে পারে। ঠিক আছে, তবে শীঘ্রই আলোচনা করা হবে তোমাদের অ্যাসাইনমেন্ট। আর কারো কোনো প্রশ্ন আছে? Okay, কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস এখানে শেষ করবো। তবে তোমার অ্যাসাইনমেন্ট গুলো নিশ্চয়ই দেখছো প্রশ্ন কি কি আছে, বেশি কঠিন কোনো প্রশ্ন নাই। তারপর আমরা হয়তো নেক্সট ক্লাসে এই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমাদের যতটুকু টপিকস আছে সেটা পড়ার পর আমরা ইনশাল্লাহ এই অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো অ্যান্সার গুলো কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো। আর তোমরা তো নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট লেখার নিয়মগুলো জানো, কারণ তোমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, তাই না? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকো। আমরা নেক্সট ক্লাসে নতুন টপিকস এবং অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো। ভালো থাকো, সুস্থ থাকো এবং আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।